হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। কোনির সপ্তম পর্বের আজকে দ্বিতীয় ভাগ আলোচনা করতে চলেছি। আপনি কি সব কিছুরই খাওয়া পড়ার জন্য জানোয়ারের মতো কামড়াকামড়ি করে বাঁচতে চান? মানুষ হিসেবে নিশ্চয়ই চাই না, কিন্তু সুইমিং কোচ হিসেবে হ্যাঁ চাই। আরামে সব জিনিস পাওয়া যায় না, বুঝলেন। আপনার পাবলিককে বলবেন যে একটা সুইমারকে খেতে যন্ত্রণায় ছটপট করতে করতে উঠতে হয়। পড়ুন পড়ুন, লেখাটা পড়ুন তো। ক্ষিতীশ উত্তেজিত হয়ে বারান্দায় পায়চারি শুরু করল। ভীরু চোখে ক্ষিতীশের দিকে এবং বিশু খুশির দিকে একবার তাকিয়ে নিয়ে পড়তে লাগলো। বিরাট বিরাট খেলোয়াড়ের গৌরবের ছটায় আলোকিত হয় তার দেশ। যদি প্রশ্ন করি অস্ট্রেলিয়ার কথা উঠলে সব আগে কাদের নাম আপনার মনে ভেসে উঠবে? নিশ্চয়ই ডন ব্র্যাডম্যান, ডন ফ্রেজার, রোজ ওয়ালের নাম। যদি বলি ব্রাজিলের প্রধানমন্ত্রীর নাম কি, পারবেন কেউ বলতে? কিন্তু পেলের নাম আপনারা সবাই শুনেছেন। ইথিওপিয়া ছোট্ট দেশ, গরিব দেশ, অখ্যাত দেশ, কিন্তু বিকিলা যখন দৌড়ালো দেশটা বিখ্যাত হয়ে গেল। বিষ্ণুধর দম নেবার জন্য থামল। ক্ষিতীশ দাঁড়িয়ে পড়ে এক মনে শুনছিল। বলল, কিন্তু শুধু মেডেল দেওয়া জল খেলে আপনার কি আমার চলবে না। মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক, হিরোর দাম অনেক। দেশের ছেলে মেয়েদের কাছে একজন হিরো, সে সাঁতারুই হোক আর সেনাপতিই হোক, আদর্শ স্থাপন করে। তবু ওদের মধ্যে তফাৎ আছে। বড় সাঁতারু জীবনের ও প্রাণের প্রতীক, সেনাপতি মৃত্যুর ও ধ্বংসের। সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। যুদ্ধজয়ী সেনাপতি সমীহ পায়, আবার ঘৃণাও পায়, কিন্তু বিরাট সাঁতারু সারা পৃথিবীকে প্রেরণা দেয়। আমরা এখানে কি দেখছি যে ক্ষিতীশ বিষ্ণুধরকে একটা বক্তৃতা লিখে দিয়েছিলেন। সেই বক্তৃতাতে খেলোয়াড়দের গৌরবে দেশ আলোকিত হয়, এরকম একটা কথা লেখা ছিল। বিষ্ণুধর এক মনে কি করছিলেন, সেই বক্তৃতাটা পড়ছিলেন। মাঝখানে তিনি যখন দম নেয়ার জন্য একটু থামলেন, ক্ষিতীশ বলেছিল, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। ক্ষিতীশ অ্যাকচুয়ালি বলতে চেয়েছে যে দেশের ছেলে মেয়েদের কাছে যে নায়ক, সেই কিন্তু একটা আদর্শ স্থাপন করতে পারে। সে সাঁতারুই হোক আর সেনাপতিই হোক, দেশের গৌরব নির্ভর করে তার কৃতিত্বের ওপর। ক্ষিতীশের মতে সেনাপতি অপেক্ষা সাঁতারুই কিন্তু অনেক বড়। কারণটা কি দেখো, কেননা সেনাপতি দেশ রক্ষার জন্য যুদ্ধ করে, যুদ্ধে মানুষের প্রাণহানি ঘটে। এই প্রাণহানির জন্য সে নিজের দেশের মানুষের কাছে সম্মান পেলেও তার অপোনেন্ট দেশের সে অপোনেন্ট যে দেশ, সেই মানুষদের কাছে সে ঘৃণা পায়। সাঁতারুর সম্মান কিন্তু সীমাবদ্ধ থাকে না। দেশে দেশে কালে কালে পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়ে একজন কৃতী সাঁতারুর জন্য শ্রদ্ধার আসন পাতা থাকে। একজন বড় সাঁতারু জীবনের ও প্রাণের প্রতীক, আর সেনাপতির মৃত্যু ও ধ্বংসের। যারা বড় সাঁতারু তারা পৃথিবীকে কি করে, প্রেরণা যোগায়। একটা পদকের থেকে এই অবদান কিন্তু অনেক বেশি বলে ক্ষিতীশ মনে করে। আপনি খালি সাঁতারু সাঁতারু বলছেন কেন? ফুটবলার, ক্রিকেটার, এদের নাম করুন। বাঙালিরা যা ভালোবাসে মিটিংয়ে তাই তো বলবো। তাহলে বিষ্ণুধর কিন্তু আমরা দেখেছি যে বিষ্ণুধর নেতা হতে চায়, সে নির্বাচনের প্রার্থী হতে চায়, সেটা আমরা দেখেছি। তার প্রতিদ্বন্দ্বী বিনোদ ভর এই যে খেলার যে জগৎ তার সাথে যুক্ত, তাই বিষ্ণুধরও বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত হয়। খেলার জগতে কি করছে, একটা নিজের জায়গা তৈরি করতে চায়। এই সব কারণে বিষ্ণুধর বিভিন্ন যে প্রচার সভা থেকে খেলার জগৎকেই কিন্তু তার যে বক্তৃতা, সে যে বক্তৃতা দেয়, সে বক্তৃতা মূল বিষয় কিন্তু করে তোলে। এই বিষয়ে তার জ্ঞান অভিজ্ঞতা কিন্তু খুব একটা ছিল না, তাই সে কি করেছিল, ক্ষিতীশ সিংহের কিন্তু সাহায্য নেয়। ক্ষিতীশের দেখো টাকার প্রয়োজন, তিনি কোনিকে নাম করা সাঁতারু বানাতে চায়, সেই কারণে ক্ষিতীশের কিন্তু অর্থের প্রয়োজন। আর বিষ্ণুধর কিন্তু তার যেহেতু এইসব বিষয় খেলার বিষয়ে অতটা এক্সপিরিয়েন্স ছিল না, ক্ষিতীশের সাহায্য আবার কিন্তু বিষ্ণুধরের দরকার। তাই কি হয়, সাঁতার পাগল মানুষ ক্ষিতীশ জীবনের নানা চড়াই উতরাই, দেশের মর্যাদা, দেশের মানুষের চা পাওয়ার কথা বোঝাতে বারবার সে কিন্তু সাঁতারের প্রসঙ্গই টেনে আনে। অপরদিকে বিষ্ণুধর আবার মনে করে সাঁতারের থেকে ফুটবল অথবা ক্রিকেট এই নিয়ে তো বাঙালি বেশি আবেগপ্রবণ,
তাহলে শুধু বক্তৃতা সে সাঁতারেরই বা নাম করবে কেন? সে তো এখানে ফুটবল ক্রিকেটের কথাও বলতে পারে। কি বলছে? যা খুশি বলুন, কিছু যায় আসে না। শুধু বলবেন যারা আমাদের জন্য প্রাণ নিয়ে আসে আমরা তাদের অবহেলা করি, ভুলে যাই তাদের খাদ্য দরকার, মাথার উপর ছাদ দরকার, খড়ের চালা যদি হয় তাও আমরাই বাধ্য করি তাদের উচ্চবৃত্তি করতে, আমরাই তাদের শেখাই চালাকি করতে, মিথ্যে বলতে। এইসব বলার পর আপনার লাইনের কথাবার্তায় চলে আসবেন। খুব কড়া কড়া কথায় গভর্নমেন্টকে এক হাত দেবেন। তাহলে একটু গুছিয়ে লিখে দিন। আমার যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে। ক্ষিতীশ ভ্রুকুটি করে তাকালো। বিষ্ণুধর তাড়াতাড়ি বলল, এজন্য নিশ্চয়ই ফি দেব। ফি চাই না, একটা চাকরি চাই, যে কোনো চাকরি, অন্তত 100 টাকার চাকরি। বিষ্ণুধর অবাক হয়ে তাকিয়ে বলল, কোথায় পাবো? আপনার তো ব্যবসা আছে, আমার এখন নিয়মিত টাকা দরকার। এইভাবে বক্তৃতা তো সারা জীবন লেখা যাবে না। আচ্ছা, আমি দেখবক্ষণ। আধ ঘন্টার মধ্যেই ক্ষিতীশ লিখে দিল। বিষ্ণুধর চলে যাওয়ার পর রান্না চাপিয়ে দিল। উঠানের দেয়ালে গাঁথা বড় হুকে রবারের দুটো দড়ির প্রান্ত আংটায় বেঁধে আটকাবার কাছে লেগে পড়ল। রবার দুটোর অপর প্রান্তে দুটো হাতল। এই রবার পুলি টেনে ব্যায়াম করবে কোনি। কাজটা শেষ করে সে ছোট পাশবালিশের মতো চটের থলে সেরে 10 বালি দিয়ে ভরতে শুরু করলো। ফ্রি হ্যান্ড ব্যায়ামের সময় ওই ওজন ঘাড়ে নিয়ে কোনিকে ব্যায়াম করতে হবে। একটুখানি বলে দিই, বিষ্ণুচরণ ধরের বক্তৃতাগুলো গুছিয়ে যে লিখে দিত সেই দায়িত্বটা আমরা দেখেছি, সেটা নিয়েছিল ক্ষিতীশ। জন্য সে একটা ফি নিত। কিন্তু যখন এটাকে আবার লিখিয়ে দেওয়ার কথা বলা হলো, জানালো, তখন কিন্তু ক্ষিতীশ বলল যে আমার ফি লাগবে না, আমার একটা চাকরি লাগবে, অন্তত 100 টাকার মতো হলে হবে। কিন্তু বিষ্ণুধর তাকিয়ে সেটা বলল যে কোথায় পাবো। তখন কিন্তু ক্ষিতীশ জানায় যেহেতু বিষ্ণুধরের ব্যবসা আছে, তো সেই জন্য তো চাকরি তো একটা দেয়াই যায়, তো সেটাকে বিষ্ণুধর কিন্তু জানায় যে ঠিক আছে, সে দেখবে। এবার আমরা দেখতে পাচ্ছি যাতে এক্সারসাইজ করতে পারে তার ব্যবস্থা কিন্তু ক্ষিতীশ করছিল। তারপরে দেখো, লীলাবতী বাড়িতে ঢুকে ক্ষিতীশের কাজ দেখে অবাক হয়ে গেল। এগুলো আবার যে বার করলে, ব্যাপার কি? কোনির জন্য। কে কোনি? একটা মেয়ে, ওকে তৈরি করব। মেয়েটার মধ্যে জিনিস আছে, একেবারে আকারা মাটি, গড়তে পারলে দারুণ সুইমার হবে। তোমাকে এনে দেখাবো, ভীষণ গরিব। লীলাবতী ঘরে ঢুকে গেল। ক্ষিতীশ ঘরের দরজার কাছে দাঁড়িয়ে বলল, ভীষণ গরিব, খেতে পায় না, ভাবছি এখানেই ওর খাওয়ার ব্যবস্থা করব। ঘরের মধ্যে থেকে লীলাবতীর শুকনো কঠিন স্বর ভেসে এলো, ঘরটা নেওয়াই ঠিক করলাম। ওরা রাজি হয়েছে 5,000 টাকা সেলামিতে। এখন টেনে টুনে চলতে হবে, বাজে খরচ একদম বন্ধ। ক্ষিতীশ আর কথা বাড়ালো না। বিকেলে অ্যাপোলোয় গিয়ে দেখলো কোনি আসেনি। পরদিন সকালে কোনি এলো আধ ঘন্টা দেরিতে। ক্ষিতীশ রেগে তাকে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই কোনি বলল, খাবারের বদলে বরং আমাকে রোজ 1 করে টাকা দেবেন। ক্ষিতীশের রাগটা মুহূর্তে অবাক হয়ে গেল। তার মানে রোজ 1 করে টাকা দিতে হবে আমাকে, তুই সাঁতার শিখবি বলে? এটা কি আমার পিতৃদায়? অত খাটাবেন আর খেতে দেবেন না? কোনির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ক্ষিতীশ হেসে ফেলল। কোনিও হাসলো। দুজনের মধ্যে নিঃশব্দে যেন একটা বোঝাপড়া হয়ে গেল। তুই একটা আস্ত শয়তান, আমাকে চিনে ফেলেছিস দেখছি। দাঁড়া, তোকে আগে সাঁতারের মজাটা পাইয়ে দিই, তারপর দেখবো জলে নামিস কি নামিস না। এখন আমি তোকে খাটাচ্ছি, তখন তুই খাটার জন্য পাগল হয়ে উঠবি। কোনি কথাগুলো শুনল, মুখে অবিশ্বাসের ভাব ফুটিয়ে। ক্ষিতীশ সেটা লক্ষ্য করে আবার বলল, লেকে 1 মাইল সাঁতারে যে মেয়েটার কাছে হেরেছিস তার নাম হিয়া মিত্র, নামটা মনে রাখিস। আমরা দেখেছি জুপিটার ক্লাবে কিন্তু নানা চক্রান্তের বাজে একটা ষড়যন্ত্রের শিকার হয় ক্ষিতীশ, সেখান থেকে কিন্তু তাকে তাড়িয়ে দেওয়া হয়। ক্ষিতীশ সাঁতারকে আমরা দেখেছি প্রথম থেকে অনেকটাই ভালোবাসত, প্রচণ্ড। তার নারীর সাথে একটা টান ছিল সাঁতারের, জুপিটার ক্লাবেরও ছিল। তো যাই হোক, কোনির কাছে কিন্তু প্রথম দিকে সাঁতার ততটা গুরুত্ব পায়নি। কিন্তু একদিন যখন ক্ষিতীশের কাছে বকুনি খায়, বিরক্ত হয়ে কোনি যখন জল থেকে উঠে পড়ে সাঁতারের পরে, তখন ক্ষিতীশ কী করেছিল, তাকে খাবারের কিন্তু প্রতিশ্রুতি দিয়ে আবার জলে নামাতে রাজি করেছিল ক্ষিতীশ। তবে বিকেলের অনুশীলনে সে আবার অনুপস্থিত থাকে। পরদিন সকালে কোনি যখন আধ ঘন্টা দেরিতে অনুশীলন করতে আসে, তখন কিন্তু ক্ষিতীশ একটু রেগে যায়। কিন্তু ক্ষিতীশ কিছু বলার আগেই কোনি দাবি জানায় যে খাবারের বদলে তাকে রোজ 1 টাকা করে দিতে হবে। কোনির এই কথাটা কিন্তু ক্ষিতীশের প্রথমের দিকে একটু ক্ষিতীশের কাছে একটু বেমানান লাগে, মানে তার একটুখানি রাগই হয়। সে কিন্তু জানিয়ে দেয় যে সেটা কিন্তু তার পিতৃদায় নয়।
কিন্তু কোনি তারপরে কিন্তু জানায়, মানে তাকে বলে যে অত খাটাবেন আর খেতে দেবেন না। কোনির এই কথাটা শুনে ক্ষিতীশ কিন্তু হেসে বলে। আমরা দেখতে পাই যে এখানে কিন্তু তাদের দুজনের মধ্যে যেন একটা বেশ নিঃশব্দ বোঝাপড়া হয়ে যায়। তার সাথে সে এটাও জানিয়ে রাখে, মানে ক্ষিতীশ কোনিকে জানিয়ে রাখে যে লেকে 1 মাইল সাঁতারে যার কাছে কোনি হেরেছিল তার নাম হচ্ছে হিয়ামিত্র, আর সেই নামটা তাকে মনে রাখতে বলা হয়। কোনির চোখ দুটো সরু সরু হয়ে এলো, মুখ সরিয়ে সে কস্টিউমের কাঁধের পটি ঠিক করতে লাগলো। মনে রাখিস, অমিয়া বলেছে তোকে পা ধোয়া জল খাওয়াবে। কোনি ঘুরে দাঁড়ালো, শীর্ণ দেহটা ঝাঁকিয়ে রুক্ষ স্বরে বলল, কস্টিউম 7 দিনে আমি আদায় করব, কিন্তু লাল রঙের আমি পরব না, আমার রং কালো। অমিয়া আর বেলা 50 মিটার কোর্সে কিকিং বোর্ড নিয়ে প্র্যাকটিস করছে। কোনি পাড়ের কাছাকাছি। ক্ষিতীশ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে, দু চোখে শুধু অনুমোদন আর কণ্ঠে বিড়বিড়, হারামজাদি কোথাকার, আমাকে নিয়ে এতদিন রসিকতা হচ্ছিল, দাঁড়া, তোর ওষুধ আমি পেয়েছি, হিয়ামিত্তির। ক্ষিতীশ, চলছে কেমন? নকুল মুখুজ্জে রেলিংয়ে 2 হাত রেখে শুকনো গলায় বলল, তুই কি কিছুই খবর রাখিস না? বিএএস এর সিলেকশন কমিটি থেকে আমাকে আউট করে দিয়েছে। সবই জুপিটারের ধীরেনের কারসাজি। এদিকে অ্যাপোলোর আর্থিক অবস্থাও ভালো নয়। 2-1টা টাকাওয়ালা লোক জোগাড় করে দিতে পারিস, প্রেসিডেন্ট করে রাখবো। ক্ষিতীশের হঠাৎ মনে পড়ল বিষ্ণুধরকে, বলল, চেষ্টা করব। কিন্তু নকুলদা, বিএএসএ থেকে আউট হয়েছে বলে দুঃখ পাচ্ছ কেন? একটা ক্লাব ঢের বেশি গুরুত্বপূর্ণ, সেটা অ্যাসোসিয়েশনের থেকে। ক্লাবই সুইমার তৈরি করে মোরলি। কি দেখছি, জুপিটারকে যখন ক্ষিতীশকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, অ্যাপোলো এসেছিল, সেখানে কিন্তু ক্ষিতীশকে গ্রহণ করা হয়েছিল। সেই সময় নকুল মুখুজ্জে ক্ষিতীশকে বলেছিলেন যে ওই জুপিটার থেকে বেরিয়ে আসা মানে আমাদের 70 দুর্গের একটা খিলেন ভেঙে পড়া। ক্ষিতীশই হয়ে ওঠে কিন্তু অ্যাপোলোর অন্যতম ভরসার জায়গা। তাকেই নকুল মুখুজ্জে একজন পয়সাওয়ালা লোক জোগাড় করে দিতে বলে, যাকে ক্লাবের প্রেসিডেন্ট করা হবে। এই সময় কিন্তু ক্ষিতীশের মনে পড়ে যায় বিষ্ণুধরের কথা। আর এই সময় তিনি ক্ষিতীশকে বলেছিলেন যে তাকে যে রাজ্য সংস্থার নির্বাচন কমিটি থেকে বের করে দেয়া হয়েছে, এবং সে সবই করেছে ওই ধীরেনের কারসাজি, সে জানিয়েছিল এটা। নির্বাচন কমিটি থেকে বহিষ্কৃত হওয়ার জন্য নকুল মুখুজ্জে মন খারাপ করতে বারণ করে ক্ষিতীশ। তার মতে খেলোয়াড় তৈরি করে ক্লাবই, নির্বাচন সংস্থার কাজ কেবল মোরলি করা, অর্থাৎ তার মানে কি বলা হচ্ছে যে প্রকৃত কাজ তারা কিন্তু করে না। খিদ্দার যে এই যে বক্তব্য স্পষ্ট হয়ে ওঠে একজন দক্ষ সাঁতার প্রশিক্ষকের মনোভাব। তিনি কি মনে করেন, একজন সাঁতারুর জীবনে রাজ্য সংস্থার থেকে ক্লাব অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্লাবই কি করে, একজন প্রকৃত সাঁতারু তৈরি করে। সেই সাঁতারু যখন জাতীয় বা আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য পায়, তখন কি হয়, এই যে রাজ্য সংস্থা সেটাকে তার কৃতিত্ব বলেই দাবি করে। কিন্তু মোড়লদের দলাদলি ঝগড়া প্রতিপত্তির লোভ সুইমারের জীবন শেষ করে দিতে পারে। নকুল মুখুজ্জে হেসে উঠে বলল, জেনে রাখো, এবার অ্যাপোলোর কেউ বেঙ্গল টিমে আসছে না, শুধু ওই 2টো মেয়ে ছাড়া। আঙুল দিয়ে সে অমিয়া আর বেলাকে দেখালো। ওরা, জেনে রাখো, সামনের বছরই জুপিটারে ফিরে যাচ্ছে। নকুল মুখুজ্জে চলে যাওয়ার পর ক্ষিতীশ আবার কোনির দিকে মন দিল। হাঁটু ভেঙে পায়ের পাড়ি। হাঁটু ভেঙে, বলে দিয়েছি না, পা যখন পিছনে ঠেলবি তখন হাঁটু ভাঙবে, ওঠার সময় সোজা থাকবে। এই পর্যন্ত চিৎকার করে বলেই তার মনে হলো অমিয়া বা বেলা শুনে নিয়ে যদি এইভাবে কিকিং শুরু করে। তারপরই ভাবলো, এখন আর ওদের পক্ষে আদ্যিকালের সিজার কিক ছেড়ে এই শক্ত কিকিংয়ে আসা সম্ভব নয়। তাহলেও শুনে নিয়ে ওরা হরিচরণকে বলে দিতে পারে। হরিটা অন্যদের এইভাবে শেখাবে হয়তো। হাত নেড়ে ক্ষিতীশ ডাকলো কোনিকে। পাড়ের কাছাকাছি আসতে ঝুঁকে ফিসফিস করে বলল, চিলুম, হচ্ছে না কেন? গোড়ালিটা টান টান থাকবে, এই রকম পিছন দিকে টান করে ঠেলে রাখবি, আর কিক করার সময় যতটা না নিচের দিকে, তার থেকে পিছন দিকেই পায়ের ধাক্কা বেশি দিতে হবে। এইভাবে শোল্ডারটা সাঁতার কেটে 4টে গোল জিতেছে। আবার কর 6 বিট, 1 চক্কর হাত পারি, আর সেই সঙ্গে 6টা করে পা মারবি। করে যা। ট্রেনিং শেষে ফেরার পথে ক্ষিতীশ জিজ্ঞাসা করলো, তোর দাদার খবর কী রে? আসতে বলিস একদিন।
দেখে যাক কেমন তুই শিখছিস। কোনি জবাব দিল না। ক্ষিতীশ লক্ষ্য করলো ওর মুখটা কেমন যেন করুণ আর গম্ভীর হয়ে উঠল। দাদার অসুখ হয়েছে, 2 দিন কাজে যায়নি। তাহলে তো দেখতে যেতে হয়। আচ্ছা, পরে একদিন দেখতে যাব। আর শোন, আজ বিকেলে তোর ওজনটা নেব। এবার থেকে এক্সারসাইজ শুরু করতে হবে, খাওয়াও বাড়াতে হবে। ট্রেনিং চার্ট, ডায়েট চার্ট আমি তৈরি করেছি। ভিটামিন কি কি লাগবে সেটা ডাক্তারের সঙ্গে কথা বলে ঠিক করব। হিমোগ্লোবিন লেভেল যদি পারি তো টেস্ট করাবো। ক্ষিতীশ কথা বলতে বলতে বাজারের কাছে এসে দাঁড়ালো। একটা টাকা কনির হাতে দিয়ে বাজারের দিকে এগোচ্ছে। কনি ডাকলো, খিদ্দা, আর 2টো টাকা দেবেন? তাহলে 2 দিন আমায় দিতে হবে না। টাকা কিসের জন্য? ভ্রু কুঞ্চিত হলো ক্ষিতীশের। চাল কিনবো। দাদা তো কাজে যেতে পারছে না। কনি চুপ করে গিয়ে মুখটা ঘুরিয়ে রইল। প্রশ্ন না করে ক্ষিতীশ আরও 2টি টাকা দিল এবং সঙ্গে সঙ্গে বুঝেও গেল প্রতিদিন ডিম কলা খাওয়ার জন্য যে টাকা দিয়েছে সেটা কিসে ব্যয় হয়। ঘণ্টাখানেক পরেই ক্ষিতীশ হাজির হলো কনিদের ঘরের দরজায়। তক্তপোষ ময়লা ছেঁড়া কাতার উপর কমল শুয়ে, এক দৃষ্টে জানলার বাইরে তাকিয়ে। সব ছোট ভাইটে আর মা উনুনে ফুটন্ত ভাতের হাঁড়ির সামনে বসে। ঘরে আর কেউ নেই। ক্ষিতীশ গলা খাকারি দিতে কমল তাকালো, অবাক হলো এবং উঠে বসতে গিয়ে দুর্বলতার জন্য টলে পড়ল। আসুন, একটু আগেই কনি বলছিল আপনি একদিন আসবেন। কি আর দেখবেন আমায়? কমল চট করে তার মায়ের দিকে তাকিয়ে নিয়ে গলা নাবিয়ে বলল, দেখার আর কিছু নেই, আমি ফিনিশ হয়ে গেছি। ক্ষিতীশ তক্তপোষের ধার ঘেঁষে বসল। কি হয়েছে, ইনফ্লুয়েঞ্জা? মজা পাওয়ার ভঙ্গিতে হেসে কমল মাথা হেলিয়ে বলল, হ্যাঁ, আপনি কিন্তু বেশিক্ষণ বসবেন না, ছোঁয়াচে রোগটা। ওষুধ খাচ্ছ? কমল প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলল, কনির দ্বারা কিছু হবে কি? ও আমাকে রোজ বলে কি কি শিখলো। খুব রোখা মেয়ে। যদি বলে করব তাহলে করবেই। ওকে দিয়ে যদি করাতে পারেন, ওর একটা ভবিষ্যৎ যদি গড়ে দিতে পারেন, হবে। প্রথম প্রথম একটু চঞ্চল, ছটপটে থাকে। মন বসলে আমার মনে হয় ও কিছু একটা পারবে। একটা ভাইকে চায়ের দোকানের কাজে দিয়েছি, 15 টাকা মাইনে। কনিকে একটা সুতোর কারখানায় লাগিয়ে দেব ভাবছি। কথাবার্তা বলছি, 60 টাকা দেবে, কিন্তু ওর সাঁতার তাহলে আর হবে না। কমল তার ক্ষিতীশ কমলকে দেখতে আসে। কমল তার অসুস্থতার কথা জানিয়ে কি বলে যে দেখার কিছু নেই, আমি ফিনিশ হয়ে গেছি। কমলের বাবা মারা গেছেন টিবি রোগে। কমল নিজেও যেভাবে পরিশ্রম করে সেই তুলনায় কিন্তু তাদের ঠিকমতো খাবার দরকার, সেই ঠিকমতো কিন্তু তারা খাবার পায় না, কেননা তাদের প্রচণ্ডই অভাব, প্রচণ্ড। ক্ষিতীশ কিন্তু আগেই জানিয়েছিল যখন দেখা হয়েছিল তার দাদার সাথে, কমলের সাথে, যে কনির যাবতীয় দায়িত্ব কিন্তু সে নেবে। এতে কিন্তু একটু কমলের ভালোই লেগেছিল। তারও কিন্তু ইচ্ছে ছিল সাঁতারু হওয়ার, অলিম্পিকে যাওয়ার, কিন্তু সেটা হয়নি তাদের এই দারিদ্রতার কারণে। তো কনিকে নিয়ে তার দাদারও কিন্তু প্রচণ্ড একটা বড় স্বপ্ন ছিল যে কনি যেন একজন বড় সাঁতারু হয়, সে যাতে তার একটা যেন ভবিষ্যৎ হয়। দোকানে সে কাজে দিয়েছে 15 টাকা মাইনে, আর কনিকে একটা সুতোর কারখানায় লাগিয়ে দেবে ভাবছি। কথাবার্তা বলেছে সে 60 টাকা করে দেবে, কিন্তু সে এটাও জানায় যে তাহলে কিন্তু তার সাঁতারটা হবে না। কনি ঘরে ঢুকলো। ক্ষিতীশকে দেখে অবাকই হলো। দাদার মাথার কাছে দাঁড়িয়ে সে কমলের মাথায় হাত রাখলো। আমি চাই না কনি সাঁতার বন্ধ করুক। আমার নিজের খুব ইচ্ছে হতো বড় সাঁতারু হব, অলিম্পিকে যাব। আমার দ্বারা কিছুই হলো না। এখন যদি কনি পারে, আপনি বলছেন ওর হবে? ক্ষিতীশ গম্ভীর স্বরে বলল, যদি খাটে, যদি ইচ্ছে থাকে। কি রে, শুনলি তো? কমল মুখ উঁচু করে তাকালো। ইচ্ছে থাকলে মানুষের অসাধ্য কিচ্ছু নেই। ইন্ডিয়া রেকর্ড ভাঙতে হবে তোকে, তারপর এশিয়ান, তারপর অলিম্পিক। পারবি না? কমলের স্বর অদ্ভুত করুণ একটা আবেদনের মতো শোনালো। কনির মুখে ধীরে ধীরে অস্বস্তি, তারপর চাপা ভয় ফুটে উঠল। ঘরের মধ্যে তখন কেউ কথা বলছে না। হাঁড়িতে ভাত ফোটার শব্দটা শুধু সেই মুহূর্তে একমাত্র জীবন্ত ব্যাপার। কমল আবার বলল, পারবি না? কনি আস্তে আস্তে মাথা এলিয়ে দিল। সংসারে প্রচণ্ড অভাব, প্রচণ্ড দারিদ্রতা, একদম চরম সীমায়। তো কনির দাদারও স্বপ্ন ছিল সাঁতার হওয়ার, কিন্তু সেটা কোনো মতে সম্ভব না। কিন্তু তার দাদা কি চায়, যে যাতে কনি একদম নামকরা সাঁতারু হয়, তার যাতে ভবিষ্যৎ হয়। তো কনি আর তার দাদা জানে যে তার কিন্তু সংসারে আর বেশি দিন নেই। তো এই কারণেই কনিকে বড় সাঁতারু হতে বলার সময় তার কিন্তু একটা তার স্বরটা বেশ করুণ আবেদনের মতো শুনিয়েছে।
কেননা আমরা দেখছি যে তার দাদার শরীর একদমই মানে ভালো নয়, অবস্থা বেশ একটা মানে সন্দেহজনক। সেই জন্য কমলের অবস্থা লক্ষ্য করে বাড়ির সবাই চুপচাপ হয়ে যায়। ঘরের যে নিস্তব্ধ পরিবেশে একমাত্র আওয়াজ ওঠে কিসের? ফুটন্ত ভাতের হাঁড়ির থেকে, তাই তো? সেটাই যেন সেই মুহূর্তের একমাত্র জীবন্ত বিষয় বলে মনে হয়েছে। তো শেষ করলাম আজকে 7ম পর্ব। নেক্সট আলোচনা করব তোমাদের সাথে 8ম পর্ব।